আজকের মূলত আমাদের যে টপিক মাইক্রো টিচিং, এই টপিকটা যে নতুন সিলেবাস দেওয়া হয়েছিল 2023 সালে, এই সিলেবাসেই কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছিল। 2023 সালে আগে কিন্তু এই টপিকটা ছিল না। এটা তুলনামূলকভাবে একটা নতুন টপিক এবং এটা থেকে সেই রকমভাবে প্রশ্ন এখন অবধি আসেনি। কিন্তু নতুন টপিক হিসাবে তোমরা যে পরীক্ষা দিতে চলেছো সেখানে আসবে বলেই ধরে নিতে পারো, বা যখন কোশ্চেন সেট হয় তখন প্রত্যেকটা টপিক থেকেই একটা করে প্রশ্ন করা হয়, মানে করা হবে এইরকম একটা ধারণা নিয়েই প্রশ্ন সেট করা হয়। তো মাইক্রো টিচিং এই যে টপিকটা, এই টপিকটা মূলত যারা ডিএলএড করেছো বা যারা বিএড করেছো প্রত্যেকে এই টপিকটার সঙ্গে রিলেটেড, বা তোমরা জানো, এই নামটা জানো, এবং এই বিষয়টা তোমাদের প্র্যাকটিস হিসাবেও ডিএলএড এ করতে হয়েছিল। তো মাইক্রো টিচিং এর কথাটার মধ্যেই রয়েছে হচ্ছে গিয়ে কি রয়েছে যে মাইক্রো টিচিং ইজ দ্য টেকনিক টু এনহ্যান্স দ্য স্কিল অফ দ্য টিচার। এটার মানে হলো মাইক্রো টিচিং হচ্ছে গিয়ে টিচারদের, অর্থাৎ তুমি যখন হবু শিক্ষক হতে চলেছো তখন তোমার কিছু প্র্যাকটিসের প্রয়োজন আছে। কেন প্র্যাকটিসের প্রয়োজন আছে? তোমার টিচিং স্কিল এর এনহ্যান্স করার জন্য, বা উন্নতি ঘটানোর জন্য, বা আরো ডেভেলপ করার জন্য। এবং এইটা করার জন্য তুমি নিজেই পড়াচ্ছ, এবং কাদের পড়াচ্ছ? স্টুডেন্টদেরকে না পড়িয়ে তুমি তোমার পিয়ার গ্রুপ, মানে তোমার মতোই হবু শিক্ষক যারা, তাদেরকে পড়াতে পারো, বা কিছু কিছু ছোট মানে অল্প সংখ্যক স্টুডেন্ট সেখানে থাকতে পারে, এবং তোমাকে গাইড করার মতো কোনো একজন টিচার থাকবেন, বা একজন বা দুজন টিচার থাকবেন, যে তোমার ভুল ত্রুটিগুলোকে নোট ডাউন করবেন এবং তোমাকে পুনরায় মাইক্রো টিচিং পদ্ধতির মাধ্যমে নিয়ে গিয়ে আবার তোমাকে সংশোধন করবেন। এছাড়াও এই যে পুরো সেশনটা তুমি পড়াচ্ছ এবং তুমি স্টুডেন্টদের পড়িয়ে কিরকম ভাবে পড়াচ্ছ, এই পুরো বিষয়টাই রেকর্ড করা হয়, এবং সেই রেকর্ডটা তুমি নিজেই দেখবে। দেখে কি করবে? তুমি সেটাকে সংশোধন করবে যে তোমার কি ভুল ত্রুটি ছিল, এবং পুনরায় তুমি আবার মাইক্রো টিচিং বা এই টিচিং এর মধ্যে যাবে এবং তুমি তোমার ভুল ত্রুটিকে সংশোধন করবে। মাইক্রো টিচিং কথাটার মানে হলো, মানে নাম এই কারণেই দেওয়া হয়েছে যে একটা ক্লাসের ডিউরেশন সাধারণত 35 থেকে 40 মিনিট থাকে, বা 45 মিনিট থাকে, কিন্তু মাইক্রো টিচিং হচ্ছে একটা গোটা ক্লাস, গোটা ক্লাসের ক্ষুদ্রতম অংশ। সেই ক্ষুদ্রতম অংশটাকে বিশ্লেষণ করছো, তুমি নিজেই পড়াচ্ছ, নিজেই বিশ্লেষণ করছো, এবং তোমার ভুল ত্রুটিগুলো নিজেই ধরার চেষ্টা করছো বা ধরছো। তো এটাকেই আমরা মাইক্রো টিচিং বলছি। এবার যদি সংজ্ঞায় আসি বা ডেফিনেশনে আসি, সেখানে আমরা বলবো যে মাইক্রো টিচিং ইজ দ্য টেকনিক টু এনহ্যান্স দ্য স্কিলস অফ টিচার্স বা টিচার। ইট রিকোয়ার্স স্মল নাম্বার অফ লার্নার্স টু টিচ ইন এ শর্ট ডিউরেশন অফ টাইম। মাইক্রো টিচিং হচ্ছে গিয়ে শর্ট ডিউরেশন অফ টাইমে, খুব কম সময়ের মধ্যে কিছু অল্প সংখ্যক লার্নারদের নিয়ে, মানে স্টুডেন্টদের নিয়ে তৈরি হওয়া একটা ক্লাস। দেয়ার আর ভেরিয়াস টিচিং স্কিলস which are developed by micro teaching techniques used in teacher training institution. এই মাইক্রো টিচিংটা প্রথম চালু হয়েছিল টিচার ট্রেনিং ইনস্টিটিউশনে, মানে টিচার ট্রেনিং ইনস্টিটিউশন কি হয়, বিএড কলেজ বা ডিএলএড কলেজ, সেখানে চালু হয়েছিল। এবং এটা কেইথ অ্যাসেনসন is the considered to be the founder of micro teaching technique, who has proposed that teaching technique can be enriched by the objective techniques. এই কেইথ হ্যাচিনসন সর্বপ্রথম এই মাইক্রো টিচিং যে পদ্ধতি, এর কথা তিনি বলেছিলেন, এবং এক টিচিং ইনস্টিটিউশন, মানে যেখানে টিচার ট্রেনিং দেওয়া হয়, সেই ইনস্টিটিউশনেই সর্বপ্রথম এই মাইক্রো টিচিং পদ্ধতিটিকে অ্যাপ্লাই করা হয়েছিল। উদ্দেশ্য ছিল যে যারা হবু শিক্ষক এবং শিক্ষিকা, মানে যারা টিচার হতে চলেছে, তাদের যে পড়ানোর দক্ষতা সেটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা, এটাই মূল উদ্দেশ্য। আমার কথা কি শুনতে পাচ্ছ? একজন দেখলাম লিখেছো যে ক্লাস কি শুরু হয়েছে। সবাইকে শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করতে হবে। শুনতে পাচ্ছ? বেশ। তাহলে মাইক্রো টিচিং কে যদি এক কথায় আমি বলি, তাহলে কি বলছি? যে মাইক্রো টিচিং হচ্ছে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষক শিক্ষিকা মানে যারা হবু শিক্ষক শিক্ষিকা, মানে তোমরা তোমাদের টিচিং স্কিলসকে আরো ডেভেলপ করার জন্য একটা ছোট পদ্ধতি। এখন বিষয় হচ্ছে টিচিং স্কিলের মধ্যে অনেকগুলো দক্ষতা আছে, শুধুমাত্র একটা দক্ষতা নিয়ে তো আর টিচিং স্কিলস হয় না। সেই দক্ষতার মধ্যে সবকটা দক্ষতাকেই কিন্তু এই স্কিলের মধ্যে একেবারে পরীক্ষা করা যায় না বা ফোকাসড করা যায় না।
মানে আমি উদাহরণ হিসেবে দিতে পারি, আবার আরো পড়তে পড়তেও জানতে পারবো। যে ধরো তোমার উদ্দেশ্য হচ্ছে যে প্রবিং কোশ্চেন বা প্রশ্ন যাতে তৈরি হয় ছাত্রছাত্রীদের, এই স্কিলটার উপরে তুমি একটা পড়াচ্ছ। তাহলে যখন তুমি 5-10 মিনিট একটা ক্লাস দেবে, তোমার উদ্দেশ্য থাকবে যে ছাত্রছাত্রীরা যাতে তোমার ক্লাসের সঙ্গে সঙ্গে বা ক্লাসের পরেই তোমাকে অনেক প্রশ্ন করে, এবং যদি তারা সত্যিই প্রশ্ন করে, মানে তাদের মধ্যে কিউরিওসিটি তৈরি হয়, তাহলে তোমার যে স্কিলসটা নিয়ে তুমি কাজ করতে চাইছো বা পড়াতে চাইছো সেটা সফল হবে। ঠিক এরকম ভাবে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মাইক্রো টিচিং পদ্ধতির। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাইক্রো টিচিং ইজ আ ন্যাচারাল প্রসেস। মানে সাধারণভাবে তুমি কোনো একটা ক্লাসে যেরকম ভাবে পঠন পাঠন করাবে বা পড়াবে ছাত্রছাত্রীদের, তারই একটি ক্ষুদ্রতম অংশ। এখানে কোনো মেকি জিনিস নেই, তুমি ঠিক যেরকম ভাবে পড়াতে চাও ছাত্রছাত্রীদের সেরকম ভাবেই তোমাকে পড়াতে হবে। দুই হচ্ছে দিস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রেনিং মেথড। ইন্ডিভিজুয়াল মানে এখানে প্রত্যেকটা শিক্ষক, মানে তোমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে টিচিং দেবে, এবং তোমার একটা কিছু সমস্যা থাকতে পারে, তোমার হয়তো সমস্যা তোমার কমিউনিকেশনের প্রবলেম আছে ছাত্রছাত্রীদের সঙ্গে, তোমার হয়তো সমস্যা যে তুমি সঠিকভাবে বোঝাতে পারো না বা ব্যাখ্যা করতে পারো না, কিন্তু তোমার বন্ধুর হয়তো সেই সমস্যাটা নেই। তাই মাইক্রো টিচিং পদ্ধতিতে ইন্ডিভিজুয়াল ভাবে কোনো শিক্ষকদের, মানে হবু শিক্ষকদের যে সমস্যা থাকে সেটাকে আইডেন্টিফাই করা হয় এবং তারপরে সেটাকে সংশোধন করা হয়, এবং পুনরায় তাকে আবার সুযোগ দেওয়া হয় মাইক্রো টিচিং দেওয়ার জন্য। পরের বৈশিষ্ট্য হচ্ছে যে মাইক্রো টিচিং ইনভলভস আ স্মল নাম্বার অফ লার্নার্স। এখানে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়েই এই ক্লাসটা অনুষ্ঠানিত হয়। সাধারণত 9 থেকে 12 জন বা 8 থেকে 12 জন ছাত্রছাত্রী এই ক্লাসে থাকে। তার সঙ্গে থাকে একজন সুপারভাইজার বা একজন দুজন থাকতে পারে যে তোমাকে দেখভাল করবে বা তোমার পড়াটা দেখবে। এবং এই মাইক্রো টিচিং এর ডিউরেশন 5 থেকে 10 মিনিট। এবার তুমি ভেবো না যে 5 থেকে 10 মিনিট লেখা মানে 5 থেকে 10 মিনিটই আছে, এটার কোনো এরকম নির্দিষ্ট প্যারামিটার নেই। কোনো কোনো বইয়ে 6 থেকে 12 মিনিট পাবে, কোনো কোনো বইয়ে 7 থেকে 8 মিনিট পাবে, কোনো কোনো বইয়ে 5 থেকে 10 মিনিট পাবে, এরকম একটা ডিউরেশন এটা দেওয়া হয়েছে। ওয়ান টিচিং টেকনিক ইজ ডেভেলপড বাই ওয়ান টাইম। ওয়ান টিচিং টেকনিক একটু আগেই বললাম যে অনেকগুলো টেকনিক আছে পড়ানোর, তার মধ্যে যে কোনো একটা টেকনিকের উপরই এট এ টাইমে কাজ করে এই মাইক্রো টিচিং। অর্থাৎ তোমার যদি উদ্দেশ্য হয় যে প্রশ্ন করার দক্ষতার উপরে তুমি পড়াবে, তাহলে তোমাকে সেই স্কিলসটার উপরেই ক্লাসটা নিতে হবে, এবং তোমার যে লেসন এবং লেসন প্ল্যান সেটা পুরোটাই ওই নির্দিষ্ট স্কিলটাকে যাতে ফোকাসড করে সেই অনুসারেই ছাত্রছাত্রীদের পড়াতে হবে। ইন মাইক্রো টিচিং ফিডব্যাক ইজ ইনস্ট্যান্টলি গিভেন। মাইক্রো টিচিং এর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি কিরকম পড়াচ্ছ, ভালো না খারাপ, তোমার পড়া বুঝতে পারছে কি পারছে না, পুরোটাই তুমি ইনস্ট্যান্টলি মানে ক্লাসের শেষেই 5 থেকে 10 মিনিট ক্লাস নেওয়ার পরেই জেনে যাবে, বা তোমার ছাত্রছাত্রীরা এবং তোমার যে গাইড আছে সে সঙ্গে সঙ্গে তোমাকে বলে দিতে পারবে, তাহলে ইনস্ট্যান্টলি তুমি তোমার ভুল ত্রুটিগুলোকে ধরতে পারবে। মাইক্রো টিচিং ইজ অ্যানালিটিক্যাল অ্যান্ড স্পেশালাইজড এ পার্টিকুলার স্কিলস। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল মানে ব্যাখ্যামূলক, এবং এই মাইক্রো টিচিং স্পেশালি কোনো একটা পার্টিকুলার স্কিলস কে নিয়েই কাজ করে, এটা আগেও বলা হয়েছে। যতটুকু পড়ালাম মানে বৈশিষ্ট্যগুলো বললাম, তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, শুনতে পেলে বলো, একটু রেসপন্স করতে হবে। সাধারণত 9 থেকে 12 জন হয়। এর কোনো নির্দিষ্ট ওরকম মানে প্যারামিটার নেই যে এতজন হতেই হবে, সাধারণত 9 থেকে 12 জন হয়। হ্যাঁ বলো। হ্যাঁ ওই তো বলেই দিলাম, এক একটা বইয়ে এক এক রকম বা এক এক জায়গায় এক এক রকম পাবে, এর কোনো নির্দিষ্ট প্যারামিটার নেই। তাই এই জাতীয় প্রশ্ন আসবেও না কখনো যে মাইক্রো টিচিং এ কজন ছাত্রছাত্রী থাকে, কত মিনিট ধরে পড়ানো হয়, এই সমস্ত প্রশ্ন কখনোই আসবে না, কারণ এগুলো সবই বিতর্কিত বিষয়। আর আরেকটি বিষয়, এটা কোনো থিওরি নয় যে এটা কনস্ট্যান্ট একটি বিষয় থাকবে। এটা হচ্ছে একটা একটা ওয়ে, একটা পদ্ধতি যার মাধ্যমে টিচারদের স্কিলসকে ডেভেলপ করা যায়। তার ফলে এটা কোনো আবিষ্কার নয় কারো যে এইটাই হতে হবে। এটা সিচুয়েশনের উপরে এবং যে ক্লাস নিচ্ছে বা যেরকম বিএড নিচ্ছে না ডিএলএড নিচ্ছে, সেই অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তার উপরে নির্ভর করে এই এই বিষয়টাকে নির্ধারণ করা হয় যে কতজন ছাত্রছাত্রী থাকবে,
কতক্ষণ ধরে ক্লাস নেওয়া হবে, সেটা পুরোটাই নির্ভর করে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো সবাই? বেশ। অপর্ণা পাত্র শুনতে পাচ্ছো? অনেকেই আছো। সুপর্ণা পাল শুনতে পাচ্ছো? তন্দ্রানী বিশ্বাস, তাপসী ঘোষ, তোতন, উদয় মজুমদার শুনতে পাচ্ছো? ঠিক আছে, ওকে। এবার এই মাইক্রো টিচিং এর একটা পদ্ধতি আছে, স্টেপ আছে। এটা ভালো করে দেখবে, এখানে স্টেপ আছে এবং সেটা 9টা স্টেপের মাধ্যমে সংগঠিত হয় মাইক্রো টিচিং। এখানে কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে, মানে মাইক্রো টিচিং এর স্টেপ দিয়ে দেবে, এই 9টা স্টেপ তোমাকে একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কেন? একটা প্রশ্ন দেবে যে হুইচ ওয়ান নট দ্য স্টেপ অফ মাইক্রো টিচিং, বা হুইচ ওয়ান ইজ নট ফলোড ডিউরিং মাইক্রো টিচিং, এরকম একটা প্রশ্ন থাকবে। তার মধ্যে হুইচ ওয়ান মানে 4টে অপশনের মধ্যে 3টে অপশনই মাইক্রো টিচিং এ ফলো করা হবে, একটা এমন কোনো পয়েন্ট দিয়ে দেবে যেটা ফলো করা হয় না। তাহলে কোনটা ফলো করা হয় না তুমি বুঝবে কি করে? যে 9টা ফলো করা হয় সেটা তুমি ভালো করে না জানলে তো তুমি পারবে না। এবং প্রায় সিমিলার কোনো একটি পয়েন্টে ওখানে থাকবে, এটা মনে রেখো, কিন্তু একই জাতীয় থাকবে এগুলো। এই ধরনের প্রশ্ন পারতে গেলে একটু তোমাকে ডিটেলসে পড়াশোনা করতে হবে। তাহলে সর্বপ্রথম মাইক্রো টিচিং এর যে স্টেপটা ফলো করা হয়, মানে মাইক্রো টিচিং সংগঠিত করার জন্য কি কি স্টেপ ফলো করা হয় সেটা আমরা এখানে পড়ছি। মানে এটা হচ্ছে প্রসিডিওর একটা মাইক্রো টিচিং ক্লাস তৈরি করার ক্ষেত্রে। এবার এই মাইক্রো টিচিং ক্লাস তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে স্টেপটা আসে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বিষয়টা কি? ইন দিস স্টেপ particular skills to be practiced is explained to the teacher trainer in terms of the purpose and component of skill which suitable example. এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে, মানে ওরিয়েন্টেশনের বিষয়টা, ইন দি স্টেপস পার্টিকুলার স্কিলস টু বি প্র্যাকটিসড, কোন স্কিলসটার উপরে ওই ক্লাসটা নেওয়া হবে সেই স্কিলসটাকে প্র্যাকটিস করানো হয় যে টিচার মাইক্রো টিচিং নিতে চলেছে তাকে। কারা প্র্যাকটিস করায়? তার সুপারভাইজার। At the beginning, the student teacher should be given the necessary theoretical background about microteaching by having a free and fair discussion of aspects like those given below. নিচে যে কনসেপ্টগুলো দেওয়া আছে সেই কনসেপ্ট অনুসারে যে ট্রেনি টিচার, মানে তোমাদেরকে কি করা হবে? মাইক্রো টিচিং সম্পর্কে বোঝানো হবে এবং তার সঙ্গে তুমি কোন স্কিলসটা সম্পর্কে বোঝাতে চাইছো স্টুডেন্টদের বা পড়াতে চাইছো সেটা সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করা হবে। কি কি করা হবে? কনসেপ্ট অফ মাইক্রো টিচিং বোঝানো হবে, সিগনিফিকেন্ট অফ ইউজিং মাইক্রো টিচিং, মাইক্রো টিচিং কেন ব্যবহার করা হয় সেটা তোমাকে বোঝানো হবে, এবং রিকোয়ারমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর দ্য অ্যাডাপ্টিং মাইক্রো টিচিং টেকনিক্স, মাইক্রো টিচিং টেকনিককে সঠিকভাবে সফল করার জন্য কি কি পদ্ধতি অ্যাডাপ্ট করতে হবে সেটাও তোমাকে ভালো করে শিখিয়ে দেবেন। এটা করবেন তোমার যে সুপারভাইজার থাকবে, মানে তোমাকে যে টিচার ট্রেনিংয়ে সুপারভাইজ করছে বা তোমাকে যে অ্যাজ এ টিচার হিসেবে গাইড করছে, সে তোমাকে এই বিষয়গুলো শিখিয়ে দেবে। অর্থাৎ ওরিয়েন্টেশন বিষয়টা হচ্ছে তোমাকে তৈরি করছে, মাইক্রো টিচিং একটা ক্লাস নেওয়ার জন্য তোমাকে তৈরি করে দিচ্ছে। এই ওরিয়েন্টেশনের পরেই আসবে ডিসকাশনস অফ টিচিং স্কিলস। ওই যে স্কিলস তুমি ঠিক করে নিয়েছো, আমি বারবার একটা এক্সাম্পলে দিচ্ছি যে তুমি হয়তো প্রবিং কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে প্রশ্ন যাতে হয়, স্টুডেন্টরা যাতে প্রশ্ন করে, এই স্কিলসটার উপর হয়তো তুমি ক্লাস নিতে চলেছো। তাহলে সেক্ষেত্রে ওই স্কিলসটা সম্পর্কে এবার তোমাকে ভালো করে প্রথমে টপিক সিলেকশন করে নিলে, তারপরে টিচার তোমাকে ভালো করে কি করবে? ডেমনস্ট্রেশন দেবে। ডেমনস্ট্রেশন অফ মাইক্রো টিচিং ইন দ্য simulated conditions to the teacher trainers. In these steps, the knowledge and understanding of the following aspects are to be developed. নিচের কতগুলো বিষয়ের উপরে যে বিষয়টা তুমি টিচিং দিতে চলেছো সেটার বিষয়ে ডিসকাস করা হবে এবং কয়েকটা বিষয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে। কি কি? 1 নম্বর, অ্যানালিসিস অফ টিচিং ইনটু দ্য কম্পোনেন্ট টিচিং স্কিলস, যে টিচিং স্কিলসটা তুমি বোঝাতে চাইছো স্টুডেন্টদের সেই বিষয়টা যাতে তোমার পড়ার মধ্যে থাকে সেটা মাথায় রাখতে হবে।
the discussion of the rationale and role of those teaching skills in teaching, এবং লাস্ট হচ্ছে গিয়ে ডিসকাশন অ্যাবাউট দ্য কম্পোনেন্ট টিচিং বিহেভিয়ার অ্যান্ড কম্প্রোমাইজিং ভেরিয়াস টিচিং স্কিলস। তোমার পড়ানোর যে ধরন থাকবে, মানে তোমার যে বিহেভিয়ার থাকবে, পড়ানোর যে বিহেভিয়ার থাকবে, সেটা তোমার যে টিচিং স্কিলসটা তুমি নিয়েছো, যেটা দিয়ে তুমি পড়াচ্ছ স্টুডেন্টদের, সেটা কতটা তার ধারে কাছে যাচ্ছে সেটাও তোমাকে মাথায় রাখতে হবে বা কম্পেয়ার করতে হবে। অর্থাৎ দ্বিতীয় যে স্টেজটা রইলো এই মাইক্রো টিচিং এর, সেটা হচ্ছে টিচিং স্কিলস সম্পর্কে, যে স্কিলসটা নিয়ে তুমি পড়াচ্ছ সেটা নিয়ে তোমার সাথে ডিসকাস করবে, এটাও করবে তোমার সুপারভাইজার। এটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হুম, স্যার ম্যাডামরা তো সবাই না। সাধারণত মাইক্রো টিচিং করতে গেলে একটা ছোট ছোট দলে ভাগ করা হয়, যে 10 জন স্টুডেন্ট কোনো একটি টিচার গাইড করবে, আরো 5 জনকে কেউ গাইড করবে, এরকম ভাবেই ঠিক করে দেওয়া হয়, মানে এটা নিয়ম। কিন্তু সেটা তো আর বিএড ডিএড কলেজে অতটা ফলো করে বলে আমার মনে হয় না, সব কলেজ। আর তোমরা তো অনেকে আছো যারা কলেজে কোনোদিন যাওনি, মাইক্রো টিচিং কখনো না করেই ডিগ্রি পেয়েছে, এরকম সংখ্যাটাই তো বেশি। নিয়ম মতো তো অনেকটাই আছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই পেয়ে যাচ্ছে, এটার অনেক কারণ আছে, সেটা ডিসকাস করছি না। কিন্তু মূলত হচ্ছে গিয়ে নিয়মটা এটা। এবার তোমাকে পড়াশোনা করে রপ্ত করতে হবে এই বিষয়গুলো। এই আমাদের পরের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে সিলেকশন অফ আ পার্টিকুলার টিচিং স্কিলস। টিচিং স্কিলস সিলেকশন করছো, প্ল্যান এ শর্ট লেসন প্ল্যান। ওই যে টিচিং স্কিলস সিলেকশন করে ফেলেছো তুমি, যে স্কিলসটা নিয়ে তুমি পড়াবে সেইটাকে রিফ্লেক্ট করবে এরকম তোমাকে কোনো টপিক নিয়ে নিতে হবে। তুমি যা ইচ্ছা তাই টপিক নিয়ে কিন্তু তুমি স্কিলস ডেভেলপমেন্ট করতে পারবে না ছাত্রছাত্রীদের। এখানে একজন আমাকে বলো যে বেশ কিছু স্কিলস সম্পর্কে তোমরা পড়েছিলে, কি কি স্কিলস রয়েছে, মানে তোমাদের ডিএলএড এর বইয়ে ছিল, প্রশ্নও তো আসতো টিচিং স্কিলস সম্পর্কে, কি কি স্কিলস রয়েছে কেউ যদি বলো দুই একটা নাম। সমন্বয় সাধনের দক্ষতা, তারপর বাহ, এটা তো বাহ, ভেরি গুড। এই যে দক্ষতাগুলো বলছো, এটা যে কোনো একটা দক্ষতা তোমাকে নিতে হবে, মানে তুমি এই দক্ষতাটার উপরেই পড়াবে, সেটা হতেই পারে। সব থেকে কঠিন হচ্ছে সমন্বয় সাধনের দক্ষতা, কারণ ওটার মধ্যে অনেকগুলো দক্ষতাকে মিক্সড আপ করতে হয়। কিন্তু সহজ হচ্ছে যেমন ওই যে প্রশ্নকরণের দক্ষতা, ধরো আমি যেটাকে ইংলিশে প্রবিং কোশ্চেন বলছি, একই জিনিস। সেক্ষেত্রে যদি ওইটা তুমি করাও, তাহলে তোমাকে এমন কোনো টপিক চুজ করতে হবে যেখানে পড়ানোর সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের অনেক প্রশ্ন থাকবে, এরকম টপিক তোমাকে নিতে হবে, এবং সেই টপিক অনুসারে তোমাকে লেসন প্ল্যান তৈরি করে ফেলতে হবে, যেটা তুমি ডেমনস্ট্রেশন দিতে চাইছো। তাহলে লেসন প্ল্যানস অফ দ্য বেসিস অফ ডেমনস্ট্রেটেড স্কিলস ফর দিস অ্যান্ড দ্য প্র্যাকটিস। They are also provide with necessary orientation and process materials for the practice of the skills. তাহলে যে টপিক, যে দক্ষতার উপরে তুমি তো পড়াবে, সেই দক্ষতার উপরে তোমাকে লেসন প্ল্যান বানাতে হচ্ছে, স্টাডি ম্যাট বানাতে হচ্ছে, এবং এই বিষয়ে তোমাকে অবশ্যই যে তোমার গাইড আছে সেই তোমাকে অনেকটাই সাহায্য করবেই ওই দক্ষতাটাকে পড়ানোর ক্ষেত্রে কি কি তুমি চুজ করতে পারো সেই বিষয়। এবার তুমি হঠাৎ করে টপিক সিলেক্ট করেছো, লেসন প্ল্যান বানিয়ে ফেলেছো মানেই তুমি মাইক্রো টিচিং দিতে চলে গেছো, এটা না। সবার আগে নিজে প্র্যাকটিস করো, তারপরে তো তুমি তোমার ছাত্রছাত্রীদের কাছে পড়াতে যাবে বা পড়াবে। এটাও তোমাকে আগে প্র্যাকটিস করে নিতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ তোমাকে এখানে 5 থেকে 10 মিনিটের টাইম দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তুমি যে দক্ষতার উপরে তুমি ফোকাস করছো সেটা কতটা করতে পারছো, বা তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে সেটা পারছো কিনা, সেটা তোমাকে আগে প্র্যাকটিস করে ফেলতে হবে। তার জন্য 4 নম্বর পয়েন্ট বলেছে স্টেপ 4, যে ইন দিস স্টেপস দ্য ট্রেনি টিচার টিচ দ্য লেসন টু স্মল গ্রুপ অফ স্টুডেন্টস
এখানে স্টুডেন্টদের কাছে পড়াচ্ছে কিন্তু হচ্ছে নিজে প্র্যাকটিস করেছে তারপরেই পড়াচ্ছে। হিজ এবং হার লেসন ইজ সুপারভাইজড বাই দ্য সুপারভাইজার অর দ্য পিয়ার হোয়ার দ্য পসিবল। এখানে দু তরফ থেকে তুমি তোমার ভুল ত্রুটিগুলো জানতে পারবে। একটা হচ্ছে তোমার যারা বন্ধু বান্ধবী তারাও হবু শিক্ষক, তারাও তোমাকে ধরবে বলে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে সুপারভাইজার সেও বলে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো সেশনটাই রেকর্ডেড হবে এবং সেইটাও তুমি আবার 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 দেখতে পারবে। এইবার 5 নম্বরে বলেছে প্রবিং দ্য ফিডব্যাক অন দ্য বেসিস অফ দ্য অবজারভেশন অফ আ লেসন। ফিডব্যাক তুমি যে পড়িয়েছো সেটার সঙ্গে সঙ্গেই তোমাকে কিছু ফিডব্যাক স্টুডেন্টরা দেবে, তোমার পিয়ার গ্রুপ দেবে, তোমার সুপারভাইজার দিয়ে দেবে। The superior reinforced the instant of the effective use of the skills and draws of the attentions of the teacher trainee to the various points where he could not do well. কোন কোন জায়গায় তুমি ভালো পড়াতে পারোনি, কোন কোন জায়গায় আরো ভালো করার দরকার ছিল, কোন কোন পয়েন্টে তুমি ভালো বলতে পারোনি, সঙ্গে সঙ্গেই তোমার ক্লাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সুপারভাইজার তোমাকে ধরিয়ে দেবেন এবং তোমার ভুল ত্রুটি তোমাকে বুঝিয়ে দেবেন। Whenever possible, the help may also taken from the various gadgets like audio tapes and video tapes and closed circuit televisions, মানে ক্যামেরা ধরতে পারো। কিছু কিছু ক্ষেত্রে তোমার পড়ানোর স্কিলসকে আরো এনহ্যান্স করার জন্য তোমাকে কিছু ইকুইপমেন্টের সাহায্য নিতে হতে পারে, যেমন এই যে অডিও টেপ বলেছে, ভিডিওগ্রাফি বলেছে। বর্তমানে এর থেকেও অনেক উন্নত প্রযুক্তি চলে এসেছে, ইন্টারেক্টিভ বোর্ড, ইন্টারেক্টিভ প্যানেল, আরো অনেক কিছু চলে এসেছে, সেগুলোর হেল্প তুমি নিতে পারো তোমার টিচিং স্কিলসকে এনহ্যান্স করার জন্য। এবার তুমি পড়ালে কিছু ভুল ত্রুটি হয়েছে তোমার, সেই ভুল ত্রুটিগুলোকে তুমি নোট ডাউন করে নিয়েছো, সেটাকে মাথায় রেখেছো, আবার একটু প্র্যাকটিস করে নিয়েছো, করে আবার তুমি পড়াবে বা রিপ্ল্যান করবে, মানে তোমার পড়ানোর যা যা ভুল হয়েছিল সেটাকে মডিফাই করে তুমি রিপ্ল্যান করেছো। দরকার হলে তোমার লেসন প্ল্যানেও কিছু চেঞ্জ করতে হতে পারে, তোমার পড়ানোর ধরন কিছু চেঞ্জ করতে হতে পারে, তোমার লেসন প্ল্যানের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো চেঞ্জ করতে হতে পারে। এটাকে রিপ্ল্যানিং তোমাকে করতে হচ্ছে 6 নম্বর স্টেপে। শুনতে পাচ্ছ আমার কথা? মৌমিতা শুনতে পাচ্ছ? দেবরূপা, বিপ্লব, বসুন্ধরা, অনামিকা, শোনা যাচ্ছে সবাই? তোতন মণ্ডল, উদয়, বেশ। তাহলে তুমি রিপ্ল্যান করে নিয়েছো, করার সঙ্গে সঙ্গে এবার তুমি কি করছো, আফটার গেটিং ফিডব্যাক ফ্রম দ্য সুপারভাইজার দ্য টিচার ট্রেনি রিপ্ল্যান, মানে রিপ্ল্যান করছো এবং লেসন প্ল্যানও নতুন করে আবার একটু রিফর্ম করে নিয়েছো, করেই তোমাকে আরেকবার পড়ানোর সুযোগ তারা দেবে। কেন দেবে? এইবার তোমাকে আগেরবার যা যা ভুল করেছো সেই ভুলগুলোকে সংশোধন করে আবার পড়াতে বলা হবে। তো টিচিং এ কি করছো? ইন দি স্টেপস the revised lessons is taught to the another comparable ground of student. In these sessions of 6 minutes the student teacher teachers is micro lessons on the basis of the prepared plan and rearrange. প্রথমবার তুমি তোমার মতো পড়িয়েছো, দ্বিতীয়বার তোমাকে হেল্প করা হয়েছে, টিচাররা হেল্প করেছে, দ্বিতীয়বার তুমি হেল্প নিয়ে নতুন করে আরেকবার রিটিচিং করে ফেলেছো। তুমি দ্বিতীয়বার যখন পড়াবে আবার তোমাকে নিশ্চয়ই ফিডব্যাক দেবে যে তোমার সেইবারও কিছু ভুল ত্রুটি থাকতেই পারে বা থাকবেই, এটাই ধরে নিতে হবে, কারণ একেবারে নিখুঁত তো কেউই না, টিচার মানে পড়ানোর তো কোনো শেষ নেই। তো দ্বিতীয়বারও তোমার কিছু ভুল ত্রুটি তারা আবার ধরিয়ে দেবে এবং রিপিটেশনস অফ দ্য মাইক্রো টিচিং সার্কেল, এবং তুমি আবার এই ভুল ত্রুটিগুলোকে ধরে আবার পড়াবে এবং রিটিচ, এবং আবার যখন পড়াবে দিস লাস্ট স্টেপস অফ মাইক্রো টিচিং ইন হুইচ দ্য reteach cycle may be prepared several times in adapted mastery level in the achieved by the trainee। এরকম ভাবে তোমাকে আবার পড়াতে হবে, আবার তুমি তাদের কাছ থেকে ফিডব্যাক পাবে, আবার তোমার লেসন প্ল্যান এবং তোমার পড়ানোর পদ্ধতিকে পরিবর্তন করবে, আবার তুমি পড়াবে, এরকম ভাবে টিচ অ্যান্ড রিটিচ এর মাধ্যমে তোমার যে পড়ানোর দক্ষতা বা এজ এ টিচার হিসেবে তোমার যে দক্ষতা সেটা পরপর তোমাকে বাড়িয়ে যেতে হবে বা বাড়াতে হবে। এটাই হচ্ছে গিয়ে মাইক্রো টিচিং এর মূল উদ্দেশ্য, তোমার টিচিং যে ক্যাপাসিটি সেটাকে এনহ্যান্স করা, এবং সেই এনহ্যান্সমেন্টেই তোমার এই বারবার পড়ানোর মাধ্যমেই সংশোধন হবে বা তোমার সংশোধন ঘটবে। বলো, কার কোন প্রশ্ন থাকলে বলো। কোশ্চেন আছে বলো, তোমরা বড্ড শান্ত হয়ে গেছো কিন্তু, এখন কথাও কম বলো, প্রশ্নও কম করো, কেন, কি ব্যাপার বুঝতে পারছি না আমি।
কারো কোনো প্রশ্ন নেই? দেখি সবাই শুনতে পাচ্ছ কিনা। অনামিকা শুনতে পাচ্ছ? আচ্ছা, আসিফ, বসুন্ধরা, বিপ্লব, দেবরূপা শুনতে পাচ্ছ? মিনহাস, মৌমিতা প্রধান, পার্থপ্রতিম দাস, প্রিয়া ঘোষ, রিয়া চাঁদ, সাধন বর্মন, সমীরণ দাস শোনা যাচ্ছে? ওকে, সরলা রানী সরকার, শাহজাহান এসকে, সৌরভ দে, সুনীল কুমার, সুপর্ণা পাল, সুরভি পাত্র, তন্দ্রানী তো শুনতে পাচ্ছ, তাপসী ঘোষ, তোতন এবং উদয় মজুমদার। আর একজন হচ্ছে উম্মি ওয়ালা, এটা কে তার নাম উঠছে না, যাই হোক সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এরপর এই মাইক্রো টিচিং স্টেপ গুলোতে আমরা পরপর জেনে নিলাম। এবারে এই স্টেপ গুলোকে যদি একটা 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 ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে দেখবো যে এটা একটা সাইক্লিক অর্ডারে এই বিষয়টা ঘটতে থাকে, মানে বারবার একই জিনিস সাইক্লিক অর্ডারে মানে রিপিটেড হতে থাকে। এই সাইক্লিক অর্ডারটাকে যদি আমরা ধরি, তাহলে 6টা স্টেপে আমরা এই মাইক্রো টিচিংটাকে করতে পারি, মানে 6টা স্টেপে এই সাইকেলটা, সাইকেলিক যে অর্ডারটা মানে চাকার মতো যে ঘুরতে থাকে এই প্রসেসটা, সেটা তোমাকে বোঝানো সম্ভব হবে বা বোঝানো যেতে পারে। এর মধ্যে সবার প্রথমে আসে প্ল্যান। প্ল্যান মানে তুমি কিভাবে পড়াবে, কোনটা পড়াবে, কোন স্কিলসটার উপরে কাজ করবে, এই প্ল্যানটা তোমাকে করতে হবে। সেকেন্ড আসবে পড়ানো, অর্থাৎ তুমি পড়াচ্ছ, সেখানে 6 থেকে 10 মিনিট বা 5 থেকে 10 মিনিট তুমি পড়াচ্ছ। পরে আসবে তুমি যখনই পড়িয়েছো সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক পাবে, তোমার কিছু ভুল ত্রুটি আছে সেটা বুঝতে পারবে। আবার তোমার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আরেকবার রিপ্ল্যান করবে, মানে নতুন করে কিভাবে পড়ানো যায় সেটা তুমি সিদ্ধান্ত নেবে। আবার তুমি নতুন সিদ্ধান্ত নেওয়ার পর নতুন ভাবে আবার তুমি পড়াবে, অর্থাৎ রিটিচিং করবে বা নতুন ভাবে পড়াবে। তাহলে এই যে একবার পড়াচ্ছ, আবার প্ল্যান করছে, আবার পড়াচ্ছ, এই পুরো বিষয়টাকে একটা সাইক্লিক অর্ডারের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং এই সাইক্লিক অর্ডারটা বারবার রিপিটেড হতে থাকবে যতক্ষণ না তুমি খুব 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 ভালোভাবে ওই টপিক, ওই বিষয়টায় আরো পারদর্শী হয়ে পড়ছো এবং তুমি আরো ভালোভাবে পড়াতে পারছো। এইবার এই যে একটা সাইকেল বা মাইক্রো টিচিং সাইকেল সম্পর্কে আমরা জানলাম বা বললাম, এটাকে একটু ব্যাখ্যা করা যাক। তাহলে সবার প্রথমে আসছে দেখো প্ল্যান। প্ল্যানটা তো জানোই, একটু আগে বললাম যে স্টেপে, এই স্টেপে মাইক্রো টিচিং সাইকেলের স্টেপে তোমাকে টপিক সিলেকশন করতে হয় এবং তুমি কিভাবে পড়াবে সেই রিলেটেড কিছু লেসন প্ল্যান তৈরি করে তোমাকে তোমাকে একটা মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় যে তুমি কিভাবে পড়াচ্ছ এবং কোন স্কিলসটার উপরে তুমি কাজ করবে বা পড়াবে সেটার উপরে তোমাকে ফোকাস করতে হয়। The topic is analyzed into different activities of the teacher and student. এই টপিকটা নানা রকম ভাবে স্টুডেন্ট এবং টিচারদের দ্বারা অ্যানালাইজ করা হয় বা ব্যাখ্যা করা হয় বা বিশ্লেষণ করা হয়। The activities are planned in such a logical sequence where the maximum applications of the component of skills is possible. যতটা সম্ভব তোমার পড়ানোর মাধ্যমে যে স্কিলস নিয়ে তুমি কাজ করছো সেটাকে ম্যাক্সিমাম লেভেলে তোমার যে পারদর্শিতা সেটা স্টুডেন্টদের কাছে প্রকাশ করতে হয় বা জানাতে হয়। সেকেন্ড যে তোমার স্টেপটা আসবে সেটা হচ্ছে টিচিং বা পড়ানো। এটা তো একটু আগেই বললাম যে এই ক্ষেত্রে টিচার লার্নার্স তারা একে অপরকে সহযোগিতার মাধ্যমে পড়াবে এবং পড়ানোর মাধ্যমে টিচারের উদ্দেশ্য থাকবে যে সেই টপিকটাকে সম্পূর্ণরূপে স্টুডেন্টকে বোঝানো এবং স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা হয়েছে সেই বিষয়টাও সে অবশ্যই মাথায় রাখবে এবং তার সঙ্গে সঙ্গে যে টপিকটা নিয়ে সে কাজ করছে বা পড়াচ্ছে সেইটার উপরে ফোকাস করে সে পড়াবে। এবং পরের যে পয়েন্টটা সেটাও একটু আগে বিশ্লেষণ তোমাদের করা হয়েছে যে এই ক্ষেত্রে তুমি আরো কিছু ইনফরমেশন গ্যাদার করবে। তোমার কি বিষয়ে তুমি যে পড়িয়েছো সেখানে কি কি তোমার ভুল ত্রুটি রয়েছে, কোন কোন জায়গায় তুমি বোঝাতে পারোনি, কোন কোন জায়গায় তুমি মিস করে গেছো, কোন কোন পারফরমেন্স তোমার ল্যাক রয়ে গেছে, এই বিষয়গুলো সবই তোমাকে বলে দেবে। কে বলে দেবে? হয় তোমার পিয়ার টিচার মানে তোমার যে বন্ধু বান্ধবী আছে তারা বলবে,
আর তার সঙ্গে সঙ্গে তোমার যে সুপারভাইজার আছে সেও তোমাকে গাইড করবে বা বলে দেবে, এবং তুমি সেটা নোট ডাউন করবে। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। কি প্রশ্ন বলো? প্রশ্নটা কি? দ্বিতীয়টার ক্ষেত্রে তোমাকে পড়াতে হচ্ছে, মানে তুমি তোমার 100% টিচিং এবিলিটি নিয়ে তুমি পড়াবে। এবার তুমি ফিডব্যাক পাওয়ার পর, একটু আগে বলে দিয়েছি যে ফিডব্যাকের পর কি করতে হবে, রিপ্ল্যান করতে হবে। অর্থাৎ তোমার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আবার একবার প্ল্যান করবে যে কি করে তুমি আরো ভালোভাবে পড়াতে পারো। অবশ্যই তুমি আগে যা যা ভুল করেছো সেটাকে নিশ্চয়ই তুমি আর দ্বিতীয়বার করবে না। সেই ভুলগুলোকে সংশোধন করে তুমি আবার রিপ্ল্যান করবে, এবং রিপ্ল্যানের পরে আসছে রিটিচ, মানে আবার তুমি পড়াবে। এই ক্ষেত্রে কি করবে, রিটিচ ইনভলভ দ্য টিচিং টু দ্য সেম গ্রুপ অফ স্টুডেন্টস। এই রিটিচিং এর ক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তুমি আগের বার যে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছো, রিটিচের ক্ষেত্রে ওই সেম ছাত্রছাত্রীদেরকে কিন্তু পড়াতে হবে, কারণ তাহলে তারা বুঝতে পারবে যে তোমার আগের বারের থেকে এবার মানে তারা কতটা ভালোভাবে বুঝতে পারছে বা তাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তুমি যদি আলাদা আলাদা ছাত্রছাত্রীদের বারবার পড়াও, মানে এখন 6 জন আলাদা ছাত্রছাত্রীকে পড়াচ্ছ, পরে আরো নতুন 6 জনকে পড়াচ্ছ, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না, তোমার তোমার ইমপ্রুভমেন্ট তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তারাই ধরে দিচ্ছে, তাহলে তারা বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে একই গ্রুপের ছাত্রছাত্রীদেরকেই কিন্তু তোমাকে রিটিচ দিতে হবে বা বারবার পড়াতে হবে। বোঝা গেল? বলো। রিপ্ল্যানের ক্ষেত্রে তুমি পড়িয়েছো, তো পড়ার পর কিছু ফিডব্যাক পেয়েছো, যা যা ভুল করেছো তুমি, সেই ভুলগুলোকে সংশোধন করে নতুন করে প্ল্যান করতে হবে যে আমি নতুনভাবে কিভাবে পড়াতে পারি। একটা টপিক তুমি ছাত্রছাত্রীদেরকে বুঝিয়েছো, সে তারা হয়তো বুঝতে পারেনি ওই রকম ভাবে তুমি যে পদ্ধতিতে বুঝিয়েছো, তাহলে তোমাকে পদ্ধতি চেঞ্জ করতে হবে, বা তোমার লেসন প্ল্যান যেটা তুমি বানিয়েছো সেটা চেঞ্জ করতে হবে, বা তোমার কিছু টিএলএম অন্য ধরনের নিতে হবে। এই এই বিষয়টাকে রিপ্ল্যান বলা হচ্ছে। সেকেন্ড টাইম যখন তুমি রিটিচ করলে, পড়ালে, এই পড়ানোর পর চলে আসবে তোমার রিফিডব্যাক। পুনরায় তোমাকে ছাত্রছাত্রীরা আবার ফিডব্যাক দেবে। ছাত্রছাত্রী শুধু নয়, তোমার আবারও বলছি, তোমার যে বন্ধু বান্ধবী আছে তারা বা তোমার সুপারভাইজার সবাই তোমাকে ফিডব্যাক দেবে। এক্ষেত্রে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মাইক্রো টিচিং হুইচ ইজ ইউজড অফ বিহেভিয়ার মডিফিকেশনস অফ টিচার ট্রেনার্স ইন দ্য ডিজায়ার্ড ডিরেকশনস ইন ইচ অ্যান্ড এভরি স্কিলস প্র্যাকটিস। নতুন নতুন ভাবে তোমাকে রিফিডব্যাক দেওয়া হবে, মানে নতুন, আগেরবার যে ভুলগুলো করেছিলে সেটা হয়তো এবার করনি, অন্য কোনো ভুল করেছো, তাহলে সেই ফিডব্যাকগুলো তুমি আবার নোট ডাউন করবে এবং আবার নতুন করে তোমাকে পড়ানোর জন্য অগ্রসর হতে হবে। এবং এই প্রসেসটা চলতে থাকবে, কারণ এটাকে আমরা সাইক্লিক অর্ডার বলছি। সাইক্লিক অর্ডার তো কখনো থামে না, সাইক্লিক অর্ডার ঘুরতে থাকে চাকার মতো, তাহলে এটা ঘুরতে থাকবে। আর যতবার তুমি এই মাইক্রো টিচিং এর মধ্যে থেকে যাবে বা যতবার তুমি প্র্যাকটিস করতে থাকবে, তত তুমি অ্যাজ এ ভালো টিচার হিসেবে নিজেকে তৈরি করতে পারবে, অর্থাৎ তত ভালো হতে পারবে তুমি পড়ানোর ক্ষেত্রে। বলো এবার, এই অনেকটাই বললাম। রিফিডব্যাক, রিটিচিং রিফিডব্যাক আছে। হ্যাঁ, এখানে যেহেতু এই সাইক্লিক অর্ডারের মধ্যে থাকবে, এই যে 6টা স্টেপ আছে, 6টাই থাকবে, ঠিক আছে। ফিডব্যাক আছে, রিফিডব্যাক নেই, হ্যাঁ এখানে একটা স্টেপ করে দেবে সাইকেলের মধ্যে, অসুবিধা নেই। এই 6টা স্টেপই হবে, যা আছে তাই। এবার এটা নেই কেন, তার একটা কারণ আছে, আমি আগেই বলেছি। এইটা এক এক জায়গায় এক এক রকম আছে, কারণ এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি আমেরিকায় সর্বপ্রথম চালু হয়েছিল এই পদ্ধতিটা। তো দেখা যাচ্ছে যে কিছু বইয়ের মধ্যে ফিডব্যাক তারপরে আবার নতুন করে প্ল্যান করার কথা বলা হয়েছে, আবার কিছু জায়গায় রিফিডব্যাক আছে, তার জন্য ডায়াগ্রামটা ওটা নেই। বলো, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো।
কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নেই। নেক্সট দেখো, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে টিচিং টাইম ডিউরেশন মোটামুটি ভাবে 6 মিনিট, ফিডব্যাকও 6 মিনিটে নেওয়া হয়, রিপ্লেন 12 মিনিট, রিটিচিং আবার 6 মিনিট, রিফিডব্যাক আবার 6 মিনিট। এটা একটা এটা একটা কতগুলো মিনিটে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ এই পুরো সেশনটাতে ইনস্ট্যান্ট হচ্ছে, পরপর হতে থাকবে। তাহলে দেখো তাও অনেক সময় লাগছে, 6 6 12 12 24, 24 এবং 6 এখানে 30, 36 মিনিট এক একটা স্টুডেন্টের লাগবে, মানে এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে। তার মানে অনেকটাই সময় লাগবে, মোটামুটি ভাবে অ্যাপ্রক্স এটাকে ধরা হয়েছে। তাহলে এই নির্দিষ্ট টাইমের মধ্যেই তোমাকে এই পুরো পুরো যে সাইকেলটা, সাইকেলিক অর্ডারটা, এটাকে তোমাকে ঘটাতে হবে বা করতে হবে। এবার এই মাইক্রো টিচিং এর অবশ্যই তো অ্যাডভান্টেজ বা এর সুফল তো অবশ্যই আছে, নাহলে তো এই পদ্ধতি চালুই হতো না। আর আগেই বললাম এটা আমেরিকাতেই সর্বপ্রথম চালু হয়েছিল। এর অ্যাডভান্টেজ এবং এর সঙ্গে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা এর সেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন গুলোকেও দেখব। অ্যাডভান্টেজের মধ্যে সর্বপ্রথম, নো সেপারেট ক্লাস ইজ রিকোয়ার্ড ফর দ্য স্কুল অ্যাজ ইট ইজ পারফর্মড ইন দ্য টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। ক্লাসে নতুন করে, অর্থাৎ তুমি টিচার হয়ে গেছো, তারপরে নতুন করে তোমাকে আলাদা ক্লাস দেওয়া হলো যে তুমি টিচার হিসেবে কিরকম পড়াও একটু দেখে নি, সেটা দরকার হবে না, কারণ টিচার টিচার ইনস্টিটিউশনেই এটা তোমাকে শিক্ষা দেওয়া হয়ে গেছে, অলরেডি তোমাকে প্র্যাকটিস করানো হয়ে গেছে। এটা সুফল। কমপ্লিট টিচিং স্কিল আর ডেভেলপড ইন পিপল টিচার, মানে একটা টিচারের যা যা স্কিলস দরকার হয়, একটু আগে তোমরাই বলেছো, সমন্বয় সাধনের দক্ষতা, প্রশ্নকরণের দক্ষতা, ব্যাখ্যা দানের দক্ষতা, এই যে দক্ষতাগুলো আছে এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা মাইক্রো টিচিং নেওয়া হয় এবং একাধিকবার নেওয়া হয়। তাহলে যদি এগুলো প্রত্যেকটাই নেওয়া হয়, একাধিকবার নেওয়া হয়, তাহলে টিচিং স্কিলসের যতগুলো স্কিল আছে সবকটাতেই তোমাকে পারদর্শী করে দেওয়া সম্ভব। তাহলে সেটা করা সম্ভব এই মাইক্রো টিচিং এর মাধ্যমে। পরের সুফল হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়, সঙ্গে সঙ্গেই তুমি তোমার ভুল ত্রুটি জানতে পারবে। এছাড়াও এটা রেকর্ড করা হয়, তাই পরবর্তীকালেও তুমি সেটা দেখে নিজেই সংশোধন করতে পারবে। পিপল টিচার মানে হবু শিক্ষক বা শিক্ষিকা ক্যান ফাইন্ড আউট হিজ ওন ডেফিসিয়েন্সিস উইথ দ্য হেল্প অফ অডিও ভিডিও রেকর্ডিং। আগেই বললাম ডেফিসিয়েন্সি মানে তোমার যে খামতি রয়েছে সেগুলো তুমি জানতে পেরে যাবে তোমার যে রেকর্ডিং করেছো সেইটার মাধ্যমে। দিস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল টিচিং মেথড, এটা পুরোপুরি সম্পূর্ণ ব্যক্তিগত একটি টিচিং মেথড। তার ফলে তোমার যে ভুল ত্রুটি আর তোমার বন্ধুর যে ভুল ত্রুটি সেটা একরকম হবে না। তোমার ভুল ত্রুটির সঙ্গে তার অনেক একই রকম হতে পারে না, তাই তুমি তোমার ভুল ত্রুটি সম্পর্কে জানতে পারবে, যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল টিচার ট্রেনিং প্রোগ্রাম। অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডিং বিকাম দ্য হেল্পফুল ইন দ্য রিসার্চ ওয়ার্ক রিগার্ডিং ক্লাস টিচিং। একটা ক্লাস টিচিং এ আর কি কি করলে ইমপ্রুভমেন্ট ঘটতে পারে বা ক্লাস টিচিং এ কি কি সমস্যা আসতে পারে, সেটা একটা রিসার্চের মতো কাজ করতে পারে, যেহেতু তুমি এটাকে রেকর্ড করেছো বা তোমার এই রেকর্ডিং বিষয়টা। আর নো ডিসিপ্লিনারি প্রবলেম ইজ ফেসড, এক্ষেত্রে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম থাকে, 6 থেকে 7 জন বা 10 জন থাকে, তাই এক্ষেত্রে ডিসিপ্লিন মানে মেনটেনিং তোমার খুব একটা করতে হয় না। এবার একটা নর্মাল ক্লাসে যখন 40 50 জন 60 জন থাকবে, তখন তুমি একা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে গোটা ক্লাস মেনটেন করবে না তুমি পড়াবে, এটা খুব একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে পড়ে। কিন্তু যেহেতু তুমি কম সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে করাচ্ছ, তাই তুমি পুরোপুরি পড়ানোর উপরেই ফোকাস করতে পারছো। তোমার আর তাদেরকে ম্যানেজ করা নিয়ে, তাদের ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য খুব একটা এফোর্ট এখানে দিতেই হবে না। তাই তুমি পড়ার মধ্যেই পুরো ফোকাস দিতে পারবে, এটা মাইক্রো টিচিং এর একটা ভালো দিক বা অ্যাডভান্টেজেস বলতে পারো। এবার বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। আছে প্রশ্ন? নেই, কোনো প্রশ্ন নেই কারো, তাই তো? প্রিয়া মাঝি শুনতে পাচ্ছ? ডিসিপ্লিনারি হচ্ছে, যদি তুমি একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে বা 40 জন আছে, তাদের কি হয়, ক্লাসে তো 40 জন স্টুডেন্টই মনোযোগ দিয়ে শোনে না বা পড়া শুনতে সে আসেনি, বা সবার তো আইকিউ লেভেল একরকম নয়, জানো নিশ্চয়ই। তখন কি করতে হয়, তোমাকে মাথায় রাখতে হয় যে কেউ যাতে গন্ডগোল না করে ক্লাসের মধ্যে,
সেটাও তোমাকে মেনটেন করতে হয়, আবার পড়াতেও হয়। তাহলে তুমি কি পুরোপুরি পড়ানোর মধ্যে কনসেন্ট্রেট করতে পারো? পারো না। আমি তো এরকম বহু টিচারকে দেখেছি, বা তোমরাও তোমাদের স্কুল জীবনে দেখেছো অনেককেই, কলেজ জীবনের কথাটা আমি আর বলছি না, স্কুল জীবনে দেখেছো অনেক টিচার অনেক ভালো পড়ান, সাবজেক্টিভ নলেজ অনেক ভালো আছে, কিন্তু তার হয়তো পার্সোনালিটিটা ওরকম লেভেলের নেই, বা তিনি হয়তো ক্লাস ম্যানেজমেন্ট করতে পারেন না। তাই তিনি তার মতো ভালোই পড়ান, কিন্তু ছাত্রছাত্রীরা কেউই শোনে না। তাদের মতো কেউ গল্প করে, কেউ খেলাধুলা করে, কেউ প্রেমপত্র লেখে ক্লাসে বসে, এই সমস্ত করে যায়, কিন্তু কেউই তাদের পড়া শোনে না। কি আমি ঠিক বলছি? এইবার কি হয়, ওই টিচার দীর্ঘদিন ধরেই একই রকম ফেস করে করে একটা সময় দেখেছি সে আর পড়ায় না, মানে পড়ানোর হাল ছেড়ে দেয়। তখন আর ক্লাসে খুব একটা পড়ায় না, কিন্তু সে ভালো টিচার, মানে ভালো নলেজ আছে, এরকম টিচারকেও দেখেছি। আবার এর উল্টোটাও আছে, কিছু কিছু টিচার আছে যে ক্লাসে ঢুকলেই প্রত্যেকে একদম পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়, প্রত্যেকেই একদম কনসেন্ট্রেট হয়ে যায়, কারণ সে এমন পিটায়, বা এমন তার কিছু বৈশিষ্ট্য আছে যে সবাই একদম সিধা হয়ে যায়। অথচ সে হয়তো অতটা ভালো পড়ায়ও না, কিন্তু সে অতটা ভালো না পড়ালেও তার পড়া সবাই শুনতে বাধ্য থাকে, যেহেতু তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুব ভালো। তো এটাও আছে। এবার তোমাকে কি হতে হবে, এমন টিচার হতে হবে যেখানে তোমার ম্যানেজমেন্ট ক্যাপাসিটিও থাকবে, আবার তুমি ভালো পড়াবেও, দুটোই তোমার থাকতে হবে। তাহলে সেই জায়গা থেকে যেহেতু মাইক্রো টিচিং এ একটা প্র্যাকটিস টিচিং আমরা করছি, তাই এখানে যেহেতু ছাত্রছাত্রী খুবই কম থাকে, 5-6 জন বা 7 জন থাকছে, তাই তোমাকে ম্যানেজমেন্ট করতেই হচ্ছে না, তুমি পুরোপুরি তোমার পড়ানোর বিষয়ে কনসেন্ট্রেট করতে পারছো। এই জাতীয় ঘটনাগুলো ঘটে। এবার এর লিমিটেশন সম্পর্কে পড়ো, মানে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা সম্পর্কে জানবো। কি কি আছে দেখি। ইট হ্যাজ লিমিটেশনস অলসো লার্নিং প্রসেস থ্রু মাইক্রো টিচিং প্র্যাকটিস। কি কি লিমিটেশনস আছে? মাইক্রো টিচিং ডাজ নট ফোকাসড অন কন্টেন্ট অ্যান্ড সিলেবাস অফ সাবজেক্ট। এই মাইক্রো টিচিং এ কিন্তু কোনো সিলেবাস বা সিলেবাস শেষ করছে না, বা সিলেবাস তোমাকে কিন্তু শেষ করা সম্ভব না, কারণ তুমি একটা 5 মিনিটের ক্লাসে কি সিলেবাস শেষ করবে? এবার যদি তুমি মাইক্রো টিচিং পদ্ধতিতেই সবসময় পড়াতে চাও, মানে তুমি অ্যাজ এ টিচার হিসেবে নিযুক্ত হয়ে গেলে, তারপরে তুমি মাইক্রো টিচিং পদ্ধতি ফলো করে পড়াচ্ছ, এক একটা স্কিলস এর উপরে তুমি ছাত্রছাত্রীদের শেখাচ্ছ, তুমি জীবনেও সিলেবাস শেষ করতে পারবে না, কারণ এটা কিন্তু সিলেবাস শেষ করার পক্ষে উপযুক্ত পদ্ধতিই নয়। পরেরটা হচ্ছে মাইক্রোচিং ইজ ভেরি এক্সপেন্সিভ টেকনিক। এটা সত্যি খরচা সাপেক্ষ, কারণ তোমার একদিকে রেকর্ড হচ্ছে, একদিকে তোমার সুপারভাইজার থাকছে, একদিকে কিছু স্টুডেন্ট থাকছে, তাই এই মাইক্রো টিচিং খরচা সাপেক্ষ হওয়ার ফলে সবসময় এটা করানো সম্ভব না। দেয়ার ইজ নো সিমিলারিটি বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড রিয়েল ক্লাস টিচিং। এবার বিষয়টা হচ্ছে, তুমি তো মাইক্রো টিচিং এ ভালোভাবেই শিখে গেছো, ভালোভাবেই পড়াচ্ছ, এবং তুমি এক একটা স্কিলস যেটাকে নিয়ে তুমি স্টুডেন্টদের বোঝাতে চাইছো সেটা খুব ভালোভাবে বোঝাচ্ছ, কিন্তু সমস্যা হলো এর সঙ্গে সত্যিকারের যে ক্লাসরুম তার অনেক পার্থক্য আছে। এটা দুটো বিষয় এক না, কারণ সত্যিকারের ক্লাসরুমে প্রচুর স্টুডেন্ট থাকে যারা তো প্রচুর মানে দুষ্টামি করবে, তারা পড়াশোনা তোমাকে পড়াতে দেবে না, নানা ধরনের সমস্যা ক্রিয়েট করবে, নানা ধরনের প্রবলেমস তোমার এখানে আসতেই থাকবে। তাহলে সেটার সঙ্গে মাইক্রো টিচিং ক্লাস এক নয়। ইট divides from the normal classroom teaching in terms of time duration, number of students and content. যেটা নর্মাল ক্লাস, সেখানে ক্লাস ডিউরেশন থাকে 35 থেকে 45 মিনিট, এখানে স্টুডেন্টও বেশি থাকবে, এবং পড়ানোর যে ধরন সেটাও অনেক বেশি থাকবে, এবং সিলেবাস শেষ করার তোমার একটা বাধ্যতা থাকবে। কিন্তু মাইক্রো টিচিং এগুলো কোনোটাই থাকে না, তাই এই দুটো বিষয় কখনোই এক নয়, সেটা তোমাকে আগেই মনে রাখতে হবে। এবং লাস্ট পয়েন্ট বলছে যে মাইক্রো টিচিং ইজ আ ট্রেনিং টেকনিক, নট আ টিচিং টেকনিক। এটা মনে রাখতে হবে যে মাইক্রো টিচিং হচ্ছে একটা ট্রেনিং টেকনিক, তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কিভাবে তুমি স্টুডেন্টকে পড়াবে বা তোমার স্কিলসকে ডেভেলপ করবে। এটা এই নয় যে এইটা একটা টিচিং টেকনিক, যে এই টেকনিকের মতো করেই তুমি স্টুডেন্টদের পড়াবে। এটা তোমার ট্রেনিং দেওয়া হচ্ছে, তোমার টিচিং মেথড এটা নয় যে তোমাকে কোনো মেথড শিখিয়ে দেওয়া হচ্ছে যে এই মেথড অনুসারে তুমি পড়াবে। তাহলে এখান থেকে মনে রেখো যে মাইক্রো টিচিং হচ্ছে একটা ট্রেনিং টেকনিক, ট্রেন করা হচ্ছে তোমাকে, নট আ টিচিং টেকনিক। ইট মেইনলি ফোকাস অন দ্য ট্রেনিং অফ পার্টিকুলার স্কিলস। এটা সাধারণত তোমার ট্রেনিং এর উপরে ফোকাস করে, অর্থাৎ তোমাকে ট্রেনিং এর মাধ্যমে ভালো টিচার হিসেবে দক্ষ করে তোলাই হচ্ছে এই পদ্ধতির মূল উদ্দেশ্য বা লক্ষ্য। বলো, এবার প্রশ্ন থাকলে বলো।
বলো, কোনো কোশ্চেন থাকলে বলো।